হ্যাঁ, আজকে দেখবো অধ্যায় 1 ফিজিক্সের বল। দেখ রে, বল। তাহলে বল কাকে বলে না, পুশ বা পুল। এক কথায় বলতে গেলে পুশ করা বা পুল করা, টানা বা ধাক্কা দেওয়া, এইটাকে হচ্ছে বল বলে। ঠিক আছে, এক কথায় বলতে গেলে বল হলো কোনো বস্তুর উপর ধাক্কা দেওয়া বা টানা। ঠিক আছে, যেমন যদি কোনো বস্তুকে সরাতে হয় তাহলে তাকে ধাক্কা দিতে হয় বা টানতে হয়। কোনো বস্তু একটা রাখা আছে তোর সামনে, সেটাকে কি করতে হয়, হয় টানতে হবে তা নয় ধাক্কা দিতে হবে, তবে সেই বস্তুটা স্থান পরিবর্তন করবে বা সরবে। যেটাকে ভালো বাংলাতে বা ভালো বইয়ের ভাষাতে সরণ বলে। সরণ, ডিসপ্লেসমেন্ট ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, কোনো বস্তুকে যদি একটা জায়গার থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হয় তাহলে কি হয়, তাকে ধাক্কা দিতে হয় বা টানতে হয়, যে কোনো একটা। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে এক ধরনের বল। তাহলে বলের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি না, বাইরের থেকে যা প্রয়োগ করলে, ঠিক আছে, বাইরের থেকে যে জিনিসটা প্রয়োগ করলে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায়, তার মানে কোনো বস্তুটা স্থির আছে, সেই স্থির বস্তুটাকে গতিশীল করা যায় বা গতিশীল করার চেষ্টা করা হয়। ঠিক আছে, আবার কোন গতিশীল বস্তুকে স্থির করা যায় বা স্থির করার চেষ্টা করা হয়, অথবা কোনো বস্তুর আকারের পরিবর্তন করা হয়। আকারের পরিবর্তন প্রত্যেকটাই বলছি আমি, বুঝাচ্ছি। আকারের পরিবর্তন করা হয় বা আকারের পরিবর্তন করার চেষ্টা করা হয়, তাকে বল বলে। ঠিক আছে, এসআই পদ্ধতিতে বলের একক কি, নিউটন। আর সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ঠিক আছে, 1 নিউটন। হ্যাঁ, ডাইন হচ্ছে একটা একক, সিজিএস পদ্ধতিতে একক। সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সিজিএস একটা পদ্ধতি পরিমাপের বা মেজারমেন্টের একক। ঠিক আছে, পরিমাপের একককে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস, আর একটা হচ্ছে এমকেএস। এমকেএস পদ্ধতিটাকে এসআই পদ্ধতি বলা হয়। আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের পৃথিবীতে 3 ধরনের পরিমাপের একক আমরা ইউজ করি। ঠিক আছে, তো সেইগুলোই হচ্ছে এই সিজিএস, এফপিএস আর এমকেএস বা এসআই। এসআই পদ্ধতি তাহলে কি হচ্ছে, বলের এককের নাম বললাম নিউটন। তাহলে এই নিউটনের সঙ্গে ডাইনের কি সম্পর্ক আছে না, 1 নিউটন ইজিক্যাল টু 10⁵ ডাইন। এটা ম্যাথামেটিক্যালি প্রুভ করা যায়। ঠিক আছে, আমাদের বইয়ে অনেক জায়গায় আছে 1 নিউটন ইজিক্যাল টু 10⁵ ডাইন। ঠিক আছে, এইটা আছে। তাহলে আমরা কি বুঝবো যে বলের সংজ্ঞাটাতে এখানে দেখা যাচ্ছে যে গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়। অনেক বল কি আছে না, স্থির আছে একটা বস্তু, সেটাকে গতিশীল করছি, তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঠেলে দিলাম যখন, তখন সেইটা বলটা একটা ধরলে বল, বলকে যখন হাতে করে আমরা ঠেলছি, কি হচ্ছে, ঠেললে বলটা গড়ি গড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, এরপরে বলটা যদি অনেক ভারী হয়, যেখানে আমরা যতটা বল প্রয়োগ করছি, বলটা তো প্রয়োগ করছি কিন্তু বলটা গড়িয়ে যাচ্ছে না, তখন কি হচ্ছে, আমার তো বলটা তো প্রয়োগ হচ্ছে কিন্তু বলটার দ্বারাই কোনো কার্য করা হচ্ছে না বা কাজ করা হচ্ছে না, বলটা গড়িয়ে যাচ্ছে না মানে কোনো কাজ করা হচ্ছে না। তাহলে সেইটাই হচ্ছে কার্যহীন বল বলে। সেটা কি বলা হয়, কার্যহীন বল বলা হয়। তো সেই জন্য গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, চেষ্টা করাটাও কিন্তু বল প্রয়োগ করা, সেই জন্যই ওইটাকে বলা হচ্ছে। সেরকম কোনো গতিশীল বস্তুকে স্থির করা হয় বা স্থির করার চেষ্টা করা হয়। কোনো গতিশীল বস্তু মনে করে এমন গতিতে যাচ্ছে, একটা গাড়ি, গাড়ি যাচ্ছে গতিতে, ক্রিকেট বলও এমন একটা বড় ক্রিকেট বল যাচ্ছে, ক্রিকেট বলটা হাতে করে ধরা যায়, সেটাকে স্থির করা যায়। কিন্তু একটা গাড়ি যাচ্ছে, গাড়িটাকে হাত দিলে কি স্থির হয়ে যাবে? তাহলে আমরা বড় জোর গাড়িটাকে একটু ঠেলে পরে ধরবার চেষ্টা করতে পারি, কিন্তু আমাদের অতটা ক্ষমতা নাই যে ওই গাড়িটাকে যে গড়িয়ে যাচ্ছে তাকে আমি ধরে দাঁড় করিয়ে দিতে পারবো। তাই জন্য আমরা কি করতে পারি, চেষ্টা করতে পারি, তার জন্য চেষ্টা করা হয় বলা হয়েছে। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম। আচ্ছা, এইখানে আমরা 3টা নিউটনের ল আছে আমরা জানি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। নিউটন, বিজ্ঞানী নিউটন, আইজ্যাক নিউটন 3টা ল দিয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ল। আইজ্যাক নিউটন একজন বিজ্ঞানী ছিল। ঠিক আছে, সে 3টা ল দিয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড ল। ঠিক আছে, থার্ড লটা মনে আছে মোটামুটি। যাই হোক, থার্ড ল এর ব্যাপারটা আমরা পরে দেখছি। এখন ফার্স্ট ল হচ্ছে আমরা জানি যে ফার্স্ট লটা হচ্ছে জার্ডের ল।
জাড্ডা মানে ইনার্সিয়া যেটা দেখায়। সেকেন্ড লটা হচ্ছে ফোর্সের, এফ ইজিক্যাল টু এম এ। এখানে এফটা হচ্ছে ফোর্স বা বল, ঠিক আছে। এমটা হচ্ছে মাস, কোনো বস্তুর মাসকে এম বোঝাচ্ছে। আর এক্সেলারেশন মানে ত্বরণ, ওই বস্তুটার ত্বরণটাকে বোঝাচ্ছে। না, ত্বরণ জিনিসটা হচ্ছে স্পিড লয়। ত্বরণটা হচ্ছে ভেলোসিটির পরিবর্তনের হার, সময়ের সঙ্গে ভেলোসিটি বা বেগের পরিবর্তনের হারকেই ফিজিক্সের ক্ষেত্রে স্পিড জিনিস আলাদা আর বেগটা আলাদা। স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স আছে। স্পিডের যদি বলি, স্পিডের কোনো তার মানে দিক নাই, কিন্তু ভেলোসিটির দিক আছে। স্পিড যে কোনো দিকে আমরা বলতে পারি। স্পিডের এককটা কিলোমিটার পার আওয়ার বা সেন্টিমিটার পার সেকেন্ড এরকম ঠিকই আছে, বেগের একক তাই। বাট দুজনকার মধ্যে ফিজিক্সের ক্ষেত্রে পার্থক্য আছে। ফিজিক্সে স্পিড আর ভেলোসিটির ডিফারেন্স আছে, ঠিক আছে। ওটা আমরা কোনোদিন অন্যদিন বুঝবো। আজকে আমরা যেটা বুঝছি বল সম্বন্ধে বুঝছি। আর থার্ড ল কি বলছে না, প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তার মানে আমি যদি এদিক থেকে ফোর্সটা এটার উপরে, এই অবজেক্টটার উপরে ফোর্স প্রয়োগ করছি, এই অবজেক্টটাও রিটার্ন কিন্তু আমার উপরে ফোর্স প্রয়োগ করছে। আমরা যখন একটা দেয়ালকে ঠেলি, তো দেয়ালটাও রিটার্ন আমাদেরকে ঠেলে, ঠিক আছে। যখন আমরা একটা বলকে ঠেলি, সেই বলটাও আমাদেরকে রিটার্ন ঠেলে। তার জন্যে হ্যাঁ, কম বেশি আছে, কিন্তু ওটা ডিপেন্ড করে, ওই যে ডিপেন্ড করছে এমটার উপরে, মাসটার উপরে ডিপেন্ড করছে। বলটা ফোর্সটা এখানে কি হয়ে যাবে, এফ ইজিক্যাল টু এম এ, ওই জন্য মাসটার উপরে আর এক্সেলারেশনটার উপরে ডিপেন্ড করছে যে কত পরিমাণ ত্বরণ তৈরি আছে তার মধ্যে, বস্তুটার মধ্যে বলটা প্রয়োগ করার পর কত পরিমাণ ত্বরণ তৈরি হলো সেইটার উপরে। আর বস্তুটার ভরের উপরে ডিপেন্ড করছে যে ফোর্সটা কতটা হবে, ঠিক আছে। তো থার্ড ল কি বলছে না, আমরা কোনো বস্তুর উপরে যখন বল প্রয়োগ করি, সেই বস্তুটাও রিটার্ন আমাদের উপরে বল প্রয়োগ করে। তার জন্য বন্দুকের উদাহরণ আমরা হিসাবে ধরতে পারি বন্দুকের গুলি। যখন বন্দুকে আমরা গুলি ছুড়ছি, তখন কি হচ্ছে, গুলিটা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, আবার আমাদেরকে পিছন দিকে ঝটকা মারছে বন্দুকটাতে, বন্দুকটাতে ব্যাক পুশ করছে। হ্যাঁ, আমাদের কাঁধে, তার জন্য বন্দুকটাকে কোথায় ঠেকাতে হয় না, কাঁধে ঠেকিয়ে পরে আমরা গুলি করতে হয়, ঠিক আছে। তার জন্য ওটা হচ্ছে নিউটনের থার্ড ল। এরপরে কি দেখতে পারি না, ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বলগুলো কি কি। একটি বস্তুর উপরে, একটি বস্তুর সাথে অন্য বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে কিন্তু দুটো বস্তুর মধ্যে বলের উদ্ভব হয়, ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই। ওই যে বললাম থার্ড লয়ের থেকে, ওটার জন্যই বলটা মেনলি তৈরি হয়। যেমন একজন লোক যদি একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকে শুধু, তাতে কি বল হবে? কোনো বল তাদের মধ্যে থাকবে নেই। যখন তখন না ওই বলটা, তার মানে লোকটা গাড়িটাকে ধাক্কা মারছে, তাহলে গাড়িটাকে যখনই পুশ করছে, তখনই কিন্তু সে একটা বল প্রয়োগ করছে, কার উপরে না, গাড়িটার উপরে। আবার গাড়িটাও কিন্তু রিটার্ন একটা ওই লোকটার উপরে বল প্রয়োগ করছে, ঠিক আছে। তো ওই গাড়িটা তখনই চলতে শুরু করে বল প্রয়োগ করার পরে, যদি এর বলের এতটাই ক্ষমতা থাকে যে গাড়িটাকে তার মানে স্থির জায়গার থেকে ভেলোসিটিতে বা বেগে নিয়ে যেতে পারে, স্থির জায়গার থেকে গতিশীল করতে পারে, তো সেইটাই হচ্ছে তখন কিন্তু ওই বলটা কার্যকারী বল হবে। তা নাহলে যদি এটা ঠেলেও গেলাম কিন্তু গাড়িটা এগোলো নাই, কিন্তু আমি বলটা তো প্রয়োগ করলাম, তাহলে ওটা কি বল হবে না, কার্যহীন বল হবে, ঠিক আছে। যেটা বলটা প্রয়োগ করার পরে কোনো, আমি দেয়ালটাকে ঠেলছি, দেয়ালটা কি সরে যাবে? কিন্তু আমি তো বলটা তো প্রয়োগ করছি, তাহলে তো সেটা আবার কার্যহীন বল, কোনো কাজে লাগে না। তার জন্য ওটাকে কার্যহীন বল বলে, ঠিক আছে। আর বলের ব্যাখ্যা হিসাবে আমরা কি ধরতে পারি না, যদি দুটো বল, এটা আমরা নর্মালি ম্যাথমেটিক ক্যালকুলেশন করবার জন্য আমরা বুঝে নিই একটু ব্যাপারটাকে, যে যদি দুটো বল একই দিকে প্রয়োগ করা হয়, দুটো বল, তাহলে কি হবে, একই দিকে যদি মনে কর তুইও ঠেলছিস একটা অবজেক্টকে আর আমিও ঠেলছি ওই অবজেক্টটাকে, তাহলে কি হবে, দুজনকার বলটা অ্যাড হয়ে যাবে একই দিকে। আবার তুই আমার বিপরীত দিক থেকে ঠেলছিস ওই অবজেক্টটাকে, আমি তার উল্টো দিক থেকে ঠেলছি ওই অবজেক্টটাকে, তাহলে কি হবে, তোর আর আমার বলটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। ওই জায়গাটাতে যে অবজেক্ট আছে ওই জায়গাটাতেই রইবে। হ্যাঁ, ওই জায়গাটা রয়ে যাবে। তোর আর আমার বলটা যদি সমান সমান হয়ে যায়, তাহলে ওই জায়গাটাতে রয়ে যাবে অবজেক্টটা হিলবে না কোনো দিকে, স্থির জায়গাতে রয়ে যাবে। আর যদি তোর বলটা আমার থেকে কম হয়ে যায়, তুই যেহেতু আমার থেকে ছোট, তাহলে তোর বলটা কি হবে, কম থাকবে নিশ্চয়ই, অবভিয়াসলি। তার জন্য আমি যখন ঠেলবো আমার গায়ের জোরে, তখন তোর দিকে বস্তুটা হিলে যাবে, ঠিক আছে। তখন ওই বলটা কি কাজ করবে না, এফ, আমি যদি F1 ফোর্স দিই,
তাহলে তুই যদি F2 ফোর্স দিস তখন কি হবে, F1 মাইনাস F2, যে পরিমাণ বলটা পড়ে থাকবে সেইটাই হচ্ছে ওখানে কার্য করবে, আমাকে ওইটাকে পুশ করার ওইটুকুই কার্য করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপার। এই দেখ এখানেও আমরা দেখেছি এইখান থেকে F2 দিচ্ছে এদিকে আর F1 দিচ্ছে এদিকে। ঠিক আছে, তাহলে কি হলো, মোট বলের পরিমাণ কি হবে না F2 মাইনাস F1, সেটা বুঝালাম। ঠিক আছে, 0 না জিরো কেন হবে, যদি F2 আর F1 ইজিক্যাল টু দুটো যদি সমান হয় তখনই বলের পরিমাণটা জিরো হয়ে যাবে। আর যদি F2 গ্রেটার দেন F1 হয় তাহলে তো জিরো হওয়ার কথা না, ঠিক কি না? F1 কি দেবে? F2 গ্রেটার দেন F1 হলে যে F1 কি করে জিতবে, F2 গ্রেটার দেন F1 হলে F2 জিতবে অবভিয়াসলি। F2 হ্যাঁ, যার বলটা বেশি সেই জিতবে। তারপর নেক্সট দেখি বস্তুর উপরে বলের প্রভাব। কোন বস্তুর উপরে বলের কি কি প্রভাব হয় না, বল বস্তুকে স্থির অবস্থার থেকে গতিশীল, আমি বললাম অলরেডি যে বল বস্তুকে স্থির অবস্থার থেকে গতিশীল অবস্থায় নিয়ে যায়। আর কি করে না, বল একটি চলমান বস্তুকে থামাতে সাহায্য করে। কোন চলমান বস্তু আছে, শেপটাও চেঞ্জ করতে, ঠিক আছে, হ্যাঁ শেপটাও, বল একটি বস্তুর গতি পরিবর্তন করে। ঠিক আছে, কোন বস্তুটা গতিতে আছে তাকে আরো জোরে ঠেলে দিলে কি হবে, আরো স্পিডে চলে যাবে, তার জন্য গতি পরিবর্তন করতে সাহায্য করে। আবার বল একটি গতির দিক পরিবর্তন করতে সাহায্য করে। মনে করে বলটা ওইদিকে যাচ্ছে, একটা বল, আমি এইরকম নর্মাল বলের কথা বলছি, ওটা বল মানে ফোর্স লয়। তারপরে তোরা যে বল দিয়ে খেলিস সেই বলটাকে তুই মনে কর একজন এদিক থেকে গড়িয়ে দিল, আবার ওই দিক থেকে তোর বন্ধু একটা সে ওই দিক থেকে আবার গড়িয়ে দিল, তাহলে কি হলো, ওই দিক থেকে বলটা প্রয়োগ করলো, তাহলে কি হলো, প্রথমে এদিক থেকে তুই যখন ওইদিকে দিলি তখন ওই অভিমুখে যাচ্ছিল, কিন্তু সেই বন্ধুটা ওইদিকের থেকে আবার যখন এদিকে ঠেললো তখন তোর অভিমুখে আবার চলে এলো। ঠিক আছে, তাহলে কি করছে, বলে ওর দিক পরিবর্তন করছে। ঠিক আছে, তারপরে আর কি আছে না, বল একটি অবজেক্টের আকৃতির পরিবর্তন করতে পারে। তুই যেটা বললি, কোনো একটা বেলুনের উপরে, বেলুনটা ফুলানো আছে, তার উপরে যদি আমরা উপর থেকে বল প্রয়োগ করি তাহলে কি বেলুনটা চেপটে যাবে। ঠিক আছে, অনেক সময় আমরা কি করি ওই না, পেনটা যখন ফুলানো থাকে তখন শেপ চেঞ্জ করে একটা টয় বানায়। হ্যাঁ টয় বানানো যায়। ঠিক আছে, ওই রকমই যেগুলো নরম যে কোনো বস্তু, যেগুলো আমরা হাত দিয়ে প্রেসার দিলে পরে বা বল প্রয়োগ করলে পরে তার শেপটা চেঞ্জ হয়। বল প্রয়োগ করে আমরা মাটির জিনিস তৈরি করি, মাটির হাড়ি, কলসি যেগুলো আছে সেগুলো তো বল প্রয়োগ করে আস্তে আস্তে করে আমরা একদম কন্ট্রোলড বল যেটাকে বলে, কন্ট্রোল ফোর্স প্রয়োগ করে ওটাকে শেপ দিই, একটা আকার দিই, তাই তো, তবে তো কলসিটা মাটির কলসির মতন হয়। হ্যাঁ, পুতুল বানাই মাটির দিয়ে, ওটা বল প্রয়োগ করে অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে বলের প্রকারভেদ আবার কি হয়, বল দু প্রকারের হয়। একটা হচ্ছে স্পর্শজনিত ক্রিয়াশীল বল, একটা ফুটবলকে আমরা কি করছি, স্পর্শ করছি, পায়ে করে স্পর্শ করছি, মারছি, তবে না বলটা যাচ্ছে। এখানে কি হচ্ছে, ফুটবলটার সঙ্গে ডাইরেক্ট পাটা স্পর্শ হচ্ছে বা টাচ হচ্ছে, তবে তো বলটা যাচ্ছে। আমি কি এখান থেকে হাওয়াতে কিক মারলে বলটা সরে যাবে, সরবে না, তাহলে ওইটা ডাইরেক্টলি আমরা কানেক্ট হচ্ছি, ডাইরেক্টলি ওই একটা অবজেক্ট, তোর পাট একটা অবজেক্ট আর ফুটবলটা একটা অবজেক্ট, তাহলে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সঙ্গে কানেক্ট হচ্ছে, তবে ওই বলটা আমার প্রয়োগ হচ্ছে, তাহলে ওইটা কি স্পর্শজনিত ক্রিয়াশীল বল। ঠিক আছে, স্পর্শের আফটার টাচের পরেই কিন্তু ওইটা বলটা ফোর্সটা ক্রিয়া করে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়। তাহলে যে সব বলের স্পর্শের পরেই ক্রিয়াশীল হয় সেইগুলোকে, যেমন ঘর্ষণ বল, ফ্রিকশন, আমি বলেছি ঘর্ষণ বল, ঘর্ষণ কি, একটা অবজেক্টের উপরে আরেকটা অবজেক্ট থাকে যখন ঘষা খায় সেইটাকে ঘর্ষণ বল বলে। ঠিক আছে, ঘর্ষণ বল আমরা আগেই ভিডিও বানিয়েছি একবার। হ্যাঁ, ইংলিশে ভালো হ্যাঁ ইংলিশে বলে ফ্রিকশন। আমরা ঘর্ষণ বলের উপরে অলরেডি একবার ভিডিও বানিয়েছি, ঠিক আছে, সেইটা দেখে নিতে পারিস। হ্যাঁ, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, যে বলগুলো প্রয়োগ করবার জন্য স্পর্শর দরকার পড়ে না, যেমন ম্যাগনেটিক ফোর্স। কি হচ্ছে, একটা ম্যাগনেট আরেকটা ম্যাগনেটে কি টাচ করবার দরকার হয়, হ্যাঁ, এক্স এস মেরু আর এন মেরু যদি সামনাসামনি থাকে অটোমেটিক টেনে নেবে, টাচ করবার দরকারই হবে না, তার আগেই টেনে যাবে। আবার যদি দুটো একই থাকে, এস, হ্যাঁ এস মেরু সামনে থাকে বা এন মেরু থাকবে, তার মধ্যে বিকর্ষণ হয়ে যাবে, কিন্তু টাচ করবার দরকার হচ্ছে না তার জন্য। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওইটা হচ্ছে চুম্বক বল। আর কি কি হয় না, মহাকর্ষ বল আর স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, মহাকর্ষ বল। এবারে আমরা দেখবো অভিকর্ষ বল আর মহাকর্ষ বল কাকে বলে। অভিকর্ষ বল কোনটা,
না, প্রথমে আছে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক বল, বা ওই যে বললাম স্থির তড়িৎ বল। ঠিক আছে, স্থির তড়িৎ বল কোনগুলো? না, এই যে আমরা শীতকালে যখন চুল ছাড়াই, এটা আমরা অনেকবারই করেছি নিজেরাই। যখন চিরুনি দিয়ে চুল ছাড়াই, সেই চিরুনিটাকে কোনো ছোট ছোট কাগজের টুকরার সামনে নিয়ে গেলে কি হয়? কাগজের টুকরাগুলো চিরুনিতে চিটে যায়। গাইস সবাই এটা ঘরে করে নেবেন। এটা সবাই ঘরে করে নেবেন, এটা প্র্যাকটিস করে, এটা সব মজার খেলা একটা, তাই তো? একটা মজার খেলা। তো ওইটা কি হয়, ওইটা ইলেকট্রোস্ট্যাটিকের জন্যই। ইলেকট্রোস্ট্যাটিক কোথায় তৈরি হয়ে যায়? না, যখন আমরা ওই চুলটা ছাড়াই, তো চিরুনটার উপরে ইলেকট্রোস্ট্যাটিক তৈরি হয়ে যায়, চার্জ। তাহলে তখনই ওই জন্য ওই নিচের যে ছোট ছোট কাগজগুলো আছে, টুকরাগুলো, ওইগুলোকে টেনে নেয়। ঠিক আছে, যতক্ষণ ওর মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক থাকে, তড়িৎ শক্তিটা থাকে। ঠিক আছে। গাইস এইটা আপনারা আবার বেলুন আর বেলুনটার ক্ষেত্রেও সেই সেম হয়। ঠিক আছে, তাহলে দেখা যাক এগুলো চার্জ পার্টিকেল, দুটো চার্জ পার্টিকেল, প্লাস আর মাইনাস। তাহলে অবভিয়াসলি প্লাস আর মাইনাস যেমন চুম্বকের ক্ষেত্রে হয়, প্লাস আর মাইনাস থাকলে এরা একে অপরকে আকর্ষণ করবে, প্লাস আর প্লাস থাকলে বিকর্ষণ করবে, মাইনাস আর মাইনাস থাকলে বিকর্ষণ করবে। ঠিক আছে, আবার এর যে ফর্মুলাটা, এটাকে বলা হয় কুলম্বসের ল। কুলম্বসের লটা কি? না, দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যদি এইটা প্লাস আছে, এটা মাইনাস আছে, দুটো চার্জ পার্টিকেল, তাদের মধ্যে যদি দূরত্বটা ডি হয়, ঠিক আছে, এই দুটো চার্জ পার্টিকেলের মধ্যে যদি দূরত্ব ডি হয়, তাহলে তাদের ফোর্সটাকে আমরা কি বলবো? আর তাদের চার্জের যে ইয়েটা আছে, মেজারমেন্টটা বা কোয়ান্টিটিটা আছে, সেটা Q1 আর Q2 যদি হয়, এইটা Q1 আছে আর Q2 আছে, তাহলে তাদের মধ্যে যে ফোর্সটা বা বলটা লাগবে, সেটা কি হবে? না, Q1, এটা F ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হবে, F প্রপোর্শনাল টু Q1 বাই Q1 Q2, তাদের গুণফল ডিভাইড বাই ডি স্কোয়ার, মানে তাদের ডিস্টেন্সের বর্গ। ঠিক আছে, ডিস্টেন্সের ডি স্কোয়ার বা ডিস্টেন্স, হ্যাঁ, ডি টু বা ডিস্টেন্সের বর্গ। ঠিক আছে, ডি স্কোয়ার। এটা আর একটা কেটা হচ্ছে একটা ধ্রুবক, কেটা ধ্রুবক, এটা আমরা পরে পড়বো, এইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, এবারে চলে যাই আমরা মহাকর্ষীয় বল। মহাকর্ষীয় বল কোনটা? না, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা সবচেয়ে বড় উদাহরণ, তার মানে একটা আমরা বলতে পারি যে একটা ভাগ, সেটা হচ্ছে অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বলটা একটা কিন্তু মহাকর্ষ বল, কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ বল না। অভিকর্ষতা বল কোনটাকে বলবো? না, যেটা পৃথিবীর উপরেই আছে, পৃথিবীর সঙ্গে অন্য বস্তুর যে বলটা মাঝে কাজ করে, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। আর যে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটো বস্তুর মধ্যে যে বলটা কাজ করে, নিজেদের মধ্যে আকর্ষণ বলটা কাজ করে, সেটাকে বলে মহাকর্ষ বল। ঠিক আছে, মহাকর্ষ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, গ্র্যাভিটেশন কোথায় আছে? পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় আছে। তো মহাকর্ষীয় বল, মহাকর্ষ বল কাকে বলে? মহাকর্ষ বল হলো পৃথিবী দ্বারা সমস্ত বস্তুর উপর প্রয়োগ করে। এটা পৃথিবী দ্বারা হবে না, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো জিনিস পৃথিবী দ্বারা যেটা হয়, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। ঠিক আছে, গাইস আমরা যে প্ল্যানেটে আছি, ওইটাও তো একটা কি বলে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়েই তো আমরা চিপকে আছি ওর সঙ্গে, নাহলে তো হাওয়াতে উড়ে যেত। একদম। যদি আমরা ওই গ্র্যাভিটেশনাল ফোর্স না থাকতো, তাহলে কি হতো? আমরা হাওয়াতে উড়ে যেতাম, পৃথিবীর মধ্যে থাকতে পারতাম কি? পৃথিবীর নিজের দিকে টানছে, তার জন্য আমরা পৃথিবীর উপরে চিপকে আছি। ঠিক আছে, তো সেইটার কি হবে? না, এই দেখ, দুটো অবজেক্ট আছে, যে কোনো দুটো অবজেক্ট, তার মধ্যে ফোর্স F1 আর F2 যদি কাজ করে, ঠিক আছে, তাহলে ওই F1 আর F2 এর ইয়েটা কি হবে? F ইজিক্যাল টু F1 ইজিক্যাল টু F2 ইজিক্যাল টু G। এটা জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, আর M1 ইন্টু M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ওই সেম কুলম্বের সূত্র যা ছিল, দেখ একদম আমরা সেম পাচ্ছি। এইখানেও দুটা কোণার মধ্যে ছিল তড়িতাহিত কোণা, দুটো তড়িতাহিত কোণার মধ্যে সেই সেম, দেখ, F ইজিক্যাল টু K ইন্টু, এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক আমি বললাম, Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। এইখানে কি আছে? না, G ইন্টু M1 ইন্টু M2 ডিভাইড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, সেম জিনিস আছে। তাহলে কুলম্ব আর মহাকর্ষীয় সূত্র, গ্র্যাভিটেশনাল ফোর্সের যে সূত্রটা আছে, মহাকর্ষ সূত্র, মোটামুটি সেম, মোটামুটি নয়, একদমই সেম বলা যায়। তার মানে ভাই ভাই, দু ভাই, যমজ ভাই। ঠিক আছে, যমজ ভাই। তাহলে কি হচ্ছে? না, এই জি এর একটা মান আছে, সেই জি এর মানটা আমরা কোথায় পাবো? এখানে দেখেলি তোদের বইয়েই আছে, 6.67
ইন্টু 10⁻⁻11 হবে, ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এরপরে এইখানে আমরা দেখি যে ইয়ের এসআই পদ্ধতিতে জি এর এককটা কি, না নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এটা কিভাবে পাবো না, কেজি স্কোয়ার মানে হ্যাঁ কেজি কেজি মানে কেজির যেটা ভরের, ভরের একক কেজি, কেজির স্কোয়ার কেজির বর্গ, সেইটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা এইখানটাতে একটা জিনিস আমাদের দেওয়া আছে, এইটাকে মুক্তিবেগ বলা হয়। তুই জানিস অলরেডি যে মুক্তিবেগ কাকে বলে, না 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি কোনো বস্তুকে পৃথিবীর থেকে ছুড়া হয়, তাহলে সেটা কি হয়, পৃথিবীর যে অভিকর্ষ বলটা আছে, অভিকর্ষ বল একটু, হ্যাঁ না অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ারকে তো ক্রস করে, অ্যাটমসফিয়ারটা তো বায়ো কি বলে, গ্র্যাভিটেশনাল ফিল্ড। হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফিল্ডটাকে ক্রস করে চলে যায়, যদি তার কত হবে সেটাকে মুক্তিবেগ ওই জন্য বলছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডটার থেকে মুক্ত হয়ে যায়, সেটা কত হবে না 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে মুক্তিবেগ বলা হয়। কম স্পিড হয় তাহলে যেতে পারবে না, আবার রিটার্ন পৃথিবীতে চলে আসবে, পৃথিবীতে পড়ে যাবে একদম। যেমন আমরা যদি কোনো পাথরকে উপর দিকে ছুড়ি, যদি 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুড়ি, তাহলে ওটা কি হবে, ওটা একদম চলে যাবে, উপরে চলে যাবে, মহাকাশে চলে যাবে, আর ফিরে আসবে না কোনোদিনও। আর যদি কম স্পিড থাকে তাহলে আবার নিচে রিটার্ন ফিরে আসবে। হ্যাঁ, আর এই যে জিটাকে কি বলা হচ্ছে, জিটাকে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয়। জি এর মানটা আমরা অলরেডি বললাম, এটা একটু মনে রাখতে হবে। এটা বার করা যায় কিন্তু তোমাদের ওইটা নাই, বার করার কোনো দরকার নাই। তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। গাইস এখন রাত হয়ে গেছে, এখন আমরা ঘুমাচ্ছি না, শুধু ইয়া